হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে শুরু করব তাপগতিবিদ্যার প্রথম পার্ট, অর্থাৎ কি ইন্ট্রোডাকশন পার্ট শুরু করব। এর আগে দেখবে আমরা সেকেন্ড টার্ম পর্যন্ত পড়িয়েছিলাম গ্র্যাভিটেশন, অর্থাৎ কি মহাকর্ষ। সেই মহাকর্ষের এখনও টপিক বাদ আছে, এখনও ক্লাস আসবে। তো আমি এই পার্টটা শুরু করছি, এর মাঝে মাঝে ওই পার্টটাও শেষ করব। আশা করি তোমরা ভালোভাবে পড়াশোনা করো। তাহলে দেখো, প্রথম হচ্ছে কি তাপ গতিবিদ্যা। তাই এখানে একটা কথা আসছে কি তাপ। এই তাপ জিনিসটা কি? তাপ হচ্ছে কি এক প্রকার শক্তি, হিট, এক প্রকার শক্তি, তাই তো? সেই শক্তিটা কি হয় আমরা কি জানি? শক্তি সংরক্ষণ সূত্র, শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শুধুমাত্র কি হয় এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তর হয়। তাহলে এখানেও কি হবে? তাপ যদি এক প্রকার শক্তি হয়, তাহলে এখানেও বলতে পারি কি একে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শুধুমাত্র এক শক্তি থেকে শুধুমাত্র রূপান্তর করা সম্ভব। সম্ভব কি হয়? গ্যাস জ্বালালে কি হয়? সেখানে তাপ উৎপন্ন হয়। হিটারে কি হয়? ইলেকট্রিক মানে কারেন্টটা কি হয়? সেটা তাপ উৎপন্ন হয় হিটারে। তাহলে কি হয়? বিভিন্ন শক্তি থেকে যেমন তাপ শক্তি পেতে পারি অন্য শক্তি থেকে, সেরকম কি তাপ শক্তি ব্যয় করেও আমরা অন্য শক্তি পেতে পারি, শুধুমাত্র কী হবে? শক্তির রূপান্তর হবে। আর আমরা এই তাপগতিবিদ্যায় চ্যাপ্টারতে অভ্যন্তরীণ শক্তি বা তাপীয় বা অভ্যন্তরীণ শক্তি নিয়ে আলোচনা করবো। তাহলে এই অধ্যায়ে কি তাপীয় বা অভ্যন্তরীণ শক্তি নিয়ে আলোচনা করব। তো যদি আলোচনা করতে যাই, দেখো কোনো কিছু করতে গেলে একটা শক্তি থেকে আরেকটা শক্তি রূপান্তর করতে গেলে একটা কার্য করার প্রয়োজন হয়, হয় কি না? আমি ইলেকট্রিক বাল্ব যেটা দাবাচ্ছি, সেখান থেকে আলো পাচ্ছি বা তাপশক্তি পাচ্ছি হিটার থেকে। সেখানে কি হয়? কারেন্ট দ্বারা একটা কার্য হয়, সেখানে মুক্ত ইলেকট্রনের স্রোত থাকে, তাহলে সেই কারেন্টের কার্য হয়, সেই কার্যটা কি হয়? শক্তিতে রূপান্তর হয়। আর সেই শক্তিটা কী হবে? তাপে রূপান্তর হবে। তো জুলের সূত্রটা কি বলা হয়েছে? মানে এই শক্তি বলা যে কি শুধুমাত্র রূপান্তর সম্ভব। তো এখান থেকে আসবো কি জুলের সূত্র। এটা কি? তাহলে কোনো যদি তাপকে যদি আমরা কোনো কার্যকে যদি তাপে রূপান্তর করি, ধরুন ডাব্লু পরিমাণ কার্য করা হয়েছে, সেখানে যদি আমি তাপ উৎপন্ন করে যদি এইচ পরিমাণ বা কিউ পরিমাণ যদি তাপ পাই, তাহলে এদের মধ্যে সম্পর্কটা কি বলছে? যে ডাব্লু প্রপোর্শনাল টু এইচ। তাহলে কিছু পরিমাণ কার্যকে তাপে রূপান্তর করলে সেই রূপান্তরিত তাপ কত হবে? কার্যের সমানুপাতিক। যদি কার্যকে সম্পূর্ণরূপে তাপে রূপান্তর করা হয়, যদিও বাস্তবে সম্পূর্ণরূপে মানে কার্যকে সম্পূর্ণ তাপে রূপান্তর করা সম্ভব নয়, যদি সম্ভব হয় তাহলে কি হচ্ছে হয়? তাহলে উৎপন্ন তাপ কার্যের সমানুপাতিক। ঠিক আছে? যদি এখানে আমি নিই যে ডাব্লু পরিমাণ কার্যকে, যদি ডাব্লু পরিমাণ কার্যকে সম্পূর্ণ তাপে
রূপান্তরিত করে এইচ বা কিউ পরিমাণ তাপ পাওয়া গেলে কি লিখতে পারি, ডাব্লিউ প্রপোর্শনাল টু এইচ বা কিউ। কোনো বইয়ে কিউ দেওয়া আছে, কোথাও এইচ দেওয়া আছে, এবং এটাতে দেখবো অনেকগুলো অঙ্ক আছে। এরপরে যে সমানুপাতিক আছে, এখানে আমি লিখতে পারি তো ডাব্লিউ ইকুয়াল টু একটা ধ্রুবক লিখবো, সেই ধ্রুবকটা হচ্ছে জে এইচ। এটাকে বলা হয় কি, জুল তুলনাঙ্ক বা মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট, মানে যান্ত্রিক তুলনাঙ্ক, তাপের যান্ত্রিক তুলনাঙ্ক বা জুল তুলনাঙ্ক। এখানে কি নেবো, এটা নোট করে নাও, এটা যেটাকে কি বলবো, যেটা জুল বা বলতে পারো কি মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট। এর একক আছে, দেখো লিখতে পারি তো জে ইকুয়াল টু লিখতে পারি আমি ডাব্লিউ বাই এইচ, এটা লেখা যায়। যদি এখানে এইচ ইকুয়াল টু 1 হয়, 1 ইউনিট লিখছি না, সিজিএস বা এসআই যাচ্ছি না, তাহলে এইচ যদি ইকুয়াল টু 1 হয় তাহলে কী লেখা যাচ্ছে, জে ইকুয়াল টু ডাব্লিউ। তাহলে এখান থেকে সংজ্ঞাটা কী হবে, একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কার্য করতে হয় তাকেই বলা হয় কি, জুল তুলনাঙ্ক। তাহলে একক পরিমাণ তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে বলা হয় জুল ইকুইভ্যালেন্ট অফ হিট। ঠিক আছে, এবার কি বলছে, একক পরিমাণ তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কার্য, তাহলে কার্য একক কী জানি আমরা, কার্যের সিজিএস জানি আমরা, আগে শিখে গেছি, কত আর্ক জানি, তাই তো। তাহলে কার্য ওয়ার্কের আর্ক, আর এসআই কত হচ্ছে জুল। তাহলে এখানে আমি কার্য যদি লিখি, কার্য এর সিজিএস কী ছিল, আর্ক, আর এসআই কী ছিল, জুল। যেদের প্রকাশ করা হয় এদের মধ্যে সম্পর্ক কি, 1 জুল ইকুয়াল টু 10⁷ আর্ক। তাহলে এখানে জে এর ইউনিট কি হবে, আশা করি নোট করে নিয়েছো এটা। ইউনিট জি, তাহলে সিজিএস এ কী লিখবো, সিজিএস আর্ক। দেখো কার্য হচ্ছে আর্ক, এটা হচ্ছে ক্যালোরি, আর্ক পার ক্যালোরি। আর এসআই এর কথা হবে জুল পার ক্যালোরি। এর মানটা কত হবে, ম্যাগনিটিউড কত হবে, এটা হচ্ছে কত 4.2, দেখো 4.2 ইন্টু 10⁷ আর্ক পার ক্যালোরি, আর 4.2 জুল পার ক্যালোরি, 4.2 জুল পার ক্যালোরি এসআইএ, বা হচ্ছে কত 4.2 10⁷ আর্ক পার ক্যালোরি। দেখো 1 জুলস হচ্ছে কত 10⁷ আর্ক পার ক্যালোরি, যে মান হচ্ছে কত 4.2। এখানে খেয়াল রাখবে, যদি তাপকে, এখানে দেখো ক্যালোরি আছে, এটাও ক্যালোরি আছে, এই ক্যালোরিটা যদি তাপকে জুলে প্রকাশ করা হয়, তাপকে যদি জুলে প্রকাশ করি, তাহলে যে মানটা কত হবে 4.2 হয়ে যাবে তখন শুধুমাত্র। সিজিএসের ক্ষেত্রে 4.2 ইউজ করো, ইউনিটের জুল পার ক্যালোরি, এখানে কত সরি 1 হয়ে যাবে তখন, যে মান তখন কত 1 করে দেবো, করতে পারি আমরা, এটা খেয়াল রাখবে একটু। যে তাপটাকে ক্যালোরিতে প্রকাশ করা হয়েছে
না জুলে প্রকাশ করছে, জুলে প্রকাশ করলে কিন্তু সেটা 1 হয়ে যাবে জে এর মানটা। এরপর দেখো এখানে যখন অঙ্ক করব, এই সূত্রতে অনেক কটা অঙ্ক দেওয়া আছে। ডাব্লিউ ইকুয়াল টু জে এইচ, ডাব্লিউ ইকুয়াল টু জে এইচ, যেখানে এইচ হচ্ছে কি উৎপন্ন তাপ, যেটা হচ্ছে জুল তুলনাঙ্ক, কোনো সময় এর মান নির্ণয় করতে দেয়, কোনো সময় এইচ এর মান নির্ণয় করতে দেয়। আবার আমরা জানি কি এইচ সমান কি জানি আমরা এম এস টি, কখনো এই এস এর মান নির্ণয় করতে দেওয়া হয়, কখনো টি এর মান নির্ণয় করতে দেওয়া হয়। তাহলে কীভাবে অঙ্কগুলো সলভ করব, আমি অঙ্কগুলো দেখাবো না, জাস্ট বলে দিচ্ছি। ডাব্লিউ ইকুয়াল টু জে এইচ, এইচটি কী হতে পারে এম এস টি, যেখানে এম হচ্ছে কি ভর, এস হচ্ছে কি আপেক্ষিক তাপ, আর টি হচ্ছে কি উষ্ণতা বৃদ্ধি। এই ডাব্লিউ কী হতে পারে, ডাব্লিউটা কত রকমভাবে কার্য করা যেতে পারে। এক নম্বর হচ্ছে কি একটা বস্তু এইচ উচ্চতা থেকে পাতিত হলে সেখানে ডাব্লিউ কত লিখব এম জি এইচ। এমটা হচ্ছে কি বস্তুর ভর, যেটা হচ্ছে কি অভিকর্ষ ত্বরণ, এইচটা হচ্ছে উচ্চতা। ধরে নাও এরকম একটা বোতল আছে, সেই বোতলে একটা বল ভরা আছে, সেই বলটাকে আমি কী করছি, বোতলটা এরকম উল্টাচ্ছি, এরকম করছি বারবার, এরকম আছে নিচে পড়ে গেল, আবার এরকম উল্টে দিলাম, এখান থেকে আবার নিচে পড়লো। এটা একটা বোতল, ধরে নাও কাচের বোতল, কাচের ভেতরে বোতলের ভিতরে একটা বল আছে, তাহলে বলটা যখন এখানে আছে এটাকে উল্টে দিলাম, আবার এটা এখানে পড়ে গেল, সেই ক্ষেত্রে কথা হবে এটার দৈর্ঘ্যটাই কী হবে এইচের মান। তাহলে যদি এন বার পাতিত হয়, এন বার পাতিত হলে কথা হবে ডাব্লিউ ইকুয়াল টু এন এম জি এইচ। তাহলে এরকম কেস হলে কি ডাব্লিউর মানটা কী বের করবো, বসাবো এন এম জি। আর এখানে যদি উষ্ণতা বৃদ্ধি বলে তবে কখন আমি এটা ইউজ করব, আর যদি বলে কত তাপ উৎপন্ন হবে তাহলে এইচটা বসালেই হবে। কি চেয়েছে দেখবে অঙ্কতে, নোট করো এটা। যদি এরকম দেয় 2 নাম্বার, একটি বস্তু ভি বেগে গতিশীল, তাহলে সেক্ষেত্রে কথা হবে ডাব্লিউ ইকুয়াল বসাতে পারি এম ভি স্কোয়ার। ঠিক আছে। যদি 3 নাম্বার, বস্তুর উপর এফ বল প্রয়োগ হওয়ায় এস সরণ হলে ডাব্লিউ ইকুয়াল ইউজ করবো কত এফ এস। যদি ভি সমবেগ 4 নাম্বার দাও। দেখো যদি টর্ক হয়, এটা হচ্ছে কি ঘূর্ণনের ক্ষেত্রে যদি হয়, যদি টর্ক প্রয়োগ হয়ে থিটা কৌণিক সরণ হয় তাহলে কত লিখব ডাব্লিউ ইজ ইকুয়াল টু টর্ক থিটা। তখন কি ইউজ করব, ডাব্লিউ জায়গাতে টর্ক থিটা। যদি ক্ষমতা বলে দেয় 5 নাম্বার, যদি ক্ষমতা পি হয়, পি হলে ডাব্লিউ কে কত দেবো পি টি। ধরে নাও একটা ইলেকট্রিক বাল্ব বা ইলেকট্রিক হিটার, ঠিক আছে, তার ওয়াট রেটিং কত দেওয়া আছে, পিতে কত, ধরে নাও 1600 ওয়াট দেওয়া আছে,
1 ঘন্টা জ্বললে কত তাপ উৎপন্ন করবে, এখানে ওয়াট কিন্তু হচ্ছে কি সেকেন্ডে, তাহলে এটা কি বসাবে, টিটা সেকেন্ডে বসাবে, তাহলে 1600 ইন্টু টি 1 ঘন্টা বলতে 60, তাহলে এটা কি হবে, পিটা হচ্ছে কি ওয়াটে থাকতে পারে, পিটা ওয়াটে থাকতে পারে ওয়াট, আর টিটা হবে কি সেকেন্ডে। ঠিক আছে, এখানে দেখো অঙ্ক অনেকগুলো আছে, একটা অঙ্ক দেখো উদাহরণে দেওয়া আছে, মনে হচ্ছে 12 নম্বর অঙ্কটা দেখো, 12 কিংবা 21, 21 নম্বর অঙ্কটা দেখো, তাই না, 21 নম্বর অঙ্ক, একটা এক্সাম্পল এরকম পেয়ে যাবে। তাহলে এগুলো হলো কি, যে ক্ষমতা মানে কার্য, এইটা সূত্রতে যখন অঙ্ক করবো W=JH, কখনো J এর মান বের করতে দেবে, কখনো টি এর মান বের করতে দেবে, কখনো এস এর মান বের করতে দেবে, ঠিক আছে, বিভিন্ন মান বের করতে দেবে, যখন যেমন প্রয়োজন পড়বে ডাব্লুটা সেরকম ইউজ করবে, তাহলেই অঙ্কটা হয়ে যাবে। 1 থেকে মানে 20-22টা অঙ্ক আছে, 22টা অঙ্ক আছে, দেখবে সবগুলো বুঝতে পারবে আশা করি, নোট করে নাও। এরপর দেখো থার্মোডাইনামিক সিস্টেম, তাপগতীয় সংস্থা। ধরে নাও আমার কোনো এক্সপেরিমেন্ট করছি আমি, যেমন ধরে নাও হঠাৎ করে এখন যে টিকাকরণ চলছে, কি ওটা করোনা ভাইরাসের টিকাকরণ, তখন কি হবে, যেটা এক্সপেরিমেন্ট করার জন্য কি সমস্ত এটাকে বেছে নেবে, সমস্ত লোকগুলোকে পৃথিবীর, নিশ্চয়ই বাঁচবে না। প্রথমে কি হয়, এটা কয়েকটা ইঁদুরকে নিয়ে পরীক্ষা করা হয়, জন্তুকে নিয়ে, সেখানে সাকসেসফুল হলে কি হয়, তারপর অন্য জায়গায় নেয়। ঠিক সেখানে আমার এই জায়গাতে তাপগতীয় সংস্থার ক্ষেত্রে, মানে আমি ধরে নাও কোনো একটা এক্সপেরিমেন্ট করতে চাইছি, গ্যাসের কোনো আচরণ লক্ষ্য করতে চাইছি, তখন কি করব, আমাদেরকে মহাবিশ্ব আছে, এটা ধরনের গোটা মহাবিশ্ব থেকে একটা ক্ষুদ্র অংশ নিয়ে নিলাম, সেটা হচ্ছে কি অসংখ্য অণু বা পরমাণুর সমষ্টি, এর কাছে নির্দিষ্ট চাপ আছে, এর আয়তন আছে, এবং কি এর টেম্পারেচার আছে, নির্দিষ্ট চাপ, টেম্পারেচার এবং আয়তন আছে, এবং যাকে কি করে নিয়েছি, একটা সংস্থা থেকে আলাদা করে নিয়েছি, মানে কি মহাবিশ্ব থেকে আলাদা করে নিয়েছি, এটা কাল্পনিক বেষ্টনী দ্বারা আলাদা করে নিলাম। তাহলে আমি যদি মানুষকে যদি এক্সপেরিমেন্ট করতে চাই যে হ্যাঁ ভ্যাকসিনটা কাজে লাগছে কি না, কিছু মানুষকে নেব, তাদেরকে আলাদা করে নিলাম, আলাদা করে নিয়ে তাদের উপর প্রয়োগ করা হয়, সেটাই তো। তাহলে সে যাদেরকে আমি আলাদা করে নিচ্ছি তারাই হচ্ছে কি আমার সংস্থা, তাপগতীয় সংস্থা বা এক্সপেরিমেন্টাল সংস্থা। এখানে কি বলবো, তাপগতীয় সংস্থা বলতে কি, একটা হচ্ছে কি অসংখ্য অণু বা পরমাণুর সমষ্টি, যার নির্দিষ্ট তাপ, চাপ এবং আয়তন আছে, এবং যারটি কি কাল্পনিক বেষ্টনী দ্বারা পারিপার্শ্ব থেকে বা পরিবেশ থেকে বিচ্ছিন্ন, তাকে বলবো কি আমরা তাপগতীয় সংস্থা। তাহলে এখানে এতটা অংশ বেছে নিয়েছি, এর বাকি অংশটা পড়ে রয়েছে কি, এটা বলবো কি পারিপার্শ্ব, মানে বাকি যেটুকু বেছে নিয়েছি সেটা বাদ দিয়ে বাকি অংশটা হচ্ছে পারিপার্শ্ব। আর এই দুটোকে মিলে, এই আমার সংস্থা প্লাস পারিপার্শ্ব মিলে হয়ে আছে কি মহাবিশ্ব। বোঝা গেল জিনিসটা। তাহলে কোনো এক্সপেরিমেন্ট করার জন্যে একটা ক্ষুদ্র অংশকে সিলেক্ট করতে হয়, সেটা হচ্ছে কি আমার তাপগতীয় সংস্থা, যার কি থাকবে নির্দিষ্ট চাপ, তাপ এবং আয়তন থাকবে, এবং এই অংশটা বাদ দিয়ে বাকি অংশটা কি হচ্ছে পারিপার্শ্ব, আর পারিপার্শ্ব প্লাস এই সংস্থা মিলে হচ্ছে কি মহাবিশ্ব, মানে সবটাই হচ্ছে কি মহাবিশ্বে আছে, মহাবিশ্ব থেকে একটা ক্ষুদ্র অংশ নেওয়া হয়, সেই ক্ষুদ্র অংশ হলো তাপগতীয় সংস্থা, আর বাকি যেটা পড়লো সেটা পারিপার্শ্ব। আমি লিখে নিচ্ছি সংজ্ঞাগুলো, পজ করে ভিডিওটা। ঠিক আছে, সংজ্ঞা 3টে লেখা হয়েছে, দেখো কী আছে, যে তাপগতীয় সংস্থা বলতে বোঝায় অসংখ্য অণু বা পরমাণুর সমষ্টি, যার নির্দিষ্ট চাপ, নির্দিষ্ট তাপ এবং নির্দিষ্ট আয়তন আছে, যা একটি বাস্তব বা হচ্ছে কি বাস্তবিক বা কাল্পনিক বেষ্টনী দ্বারা, বেষ্টনী বলতে কি বাউন্ডারি, বেষ্টনী বলতে কি বাউন্ডারি বা যেটা আছে কি এটা ওয়াল হতে পারে, বেষ্টনী দ্বারা পারিপার্শ্ব থেকে বিচ্ছিন্ন। আমরা কি সারাউন্ডিং বলতে কোনটা, কোনো তাপগতীয় সংস্থার চারিদিকে অবস্থিত বাকি অংশকে বলবো কি আমরা পারিপার্শ্ব। তাহলে এবার আসছে কি মহাবিশ্ব, মহাবিশ্ব সমান কি লিখবো, মহাবিশ্ব, ইউনিভার্সাল, কোনটা হবে তাপগতীয় সংস্থা, তাপগতীয় সংস্থা প্লাস পারিপার্শ্ব, এই দুটো মিলে হচ্ছে কি মহাবিশ্ব। তাহলে এখানে কি এলো, ইউনিভার্স ইকুয়াল টু
তাপগতীয় সংস্থা থার্মোডাইনামিক সিস্টেম প্লাস সারাউন্ডিং ইউনিভার্স ইকুয়াল টু তাপগতীয় সংস্থা, আর লিখছি না। এরপর দেখো, যদি কোনো একটা সংস্থাকে বিচ্ছিন্ন করে নিই, আর এখানে বলা আছে কি বাস্তবিক বা কাল্পনিক, বাস্তব বা কাল্পনিক বেষ্টনী দ্বারা আবদ্ধ। আমি বাস্তব দিয়ে বোঝাচ্ছি। ফ্লাক্স দেখেছো, ফ্লাক্স, সেখানে কি হয়, বাইরেটা দেখবে হয় কেমন, একটা তাপের কুপ্রবাহী প্লাস্টিক হতে পারে, প্লাস্টিকই হয় সাধারণত, আর ভেতরে একটা থাকে অংশ, সেখানে যেখানে জলটা ভরা হয় বা চা ভরা হয়, কোনো কিছু গরম জিনিস বা হটপট বলতে পারো। এটা হচ্ছে কি ইনসুলেটর, মানে কি তাপের কুপ্রবাহী। পরিবাহী, এটা এমনভাবে লাগানো থাকে ঢাকনা, সেখান থেকে জল যদি এরকম করে করে দাও বের হবে না। আরেকটার নাম কি গ্লাস নিলাম, একটা গ্লাস নিয়েছি, গ্লাসে কিছু পরিমাণ জল আছে, গরম জল, এটা হতে পারে। আমি একটা ঢাকনা দিয়ে কী করলাম, ঢাকনা এটা দিলাম, গ্লাসের ঢাকনা আছে। আরেকটা গ্লাসে গরম জল রাখা হয়েছে, তিনটেতেই গরম জল রাখছি, এখানে কোনো ঢাকনা নেই। তাহলে কি ঘটবে? তবে এটার ক্ষেত্রে কি হচ্ছে, আমি গরম জল ভরে দিলাম, কিছুক্ষণ পর বা 1 ঘন্টা পর দেখবো কি জলটা গরমই আছে, আর যতটা পরিমাণ ভরেছি অতটা পরিমাণই থাকবে। তার মানে কি এখানে কি তাপ আর পদার্থ, পদার্থ বলতে কি যে পরিমাণ জল ভরেছি দুটোই কি থাকছে, কোনোটাই বের হবে না, কোনোটাই বের হবে না। যদি এখানে দেখো ঢাকনা লাগানো আছে, এটা হচ্ছে কি একটা গ্লাসে রাখা আছে, গ্লাস মানে কি ধাতুর হতে পারে গ্লাসটা, সে ধাতুর যদি গ্লাসটা হয় তাহলে এখানে দেখবে কি, যেমন এটাতে এটা ঢাকনা লাগানো নেই, তা যখনই গরম জল রাখা হলো দেখবে এখানে কী হবে, বাষ্প বের হবে। তো বাষ্প দিয়ে কী হচ্ছে, পদার্থ বের হচ্ছে। যখনই এখানে গরম জল রেখেছো কিছু জল তো বাষ্প হবে, উপরে ধোঁয়া তো ওড়ে, সে ধোঁয়া ওড়া মানে কি হচ্ছে, এখান থেকে পদার্থ যেটা ছিল, মানে কি যেটা জল ছিল আমার, সেই জলটা কি হবে, কিছু পরিমাণ বেরিয়ে যাবে। প্লাস এর ধাতব মাত্রা হয়, এদিকে কি তাপ বের হবে। কিন্তু এখানে ক্ষেত্রে কি ঢাকনা লাগানো আছে, সেক্ষেত্রে কী হবে, পদার্থ বের হবে না, কিন্তু এখানে কি তাপ বের হবে। তিনটে সংস্থা হলো দেখো, তিন রকম। একটা হচ্ছে কি তাপ পদার্থ কোনোটাই বের হচ্ছে না, তো যে তাপগতীয় সংস্থা পদার্থ বা শক্তির কোনো রকম আদান প্রদান হয় না, তাপ এক প্রকার শক্তি, তাকে বলা হয় কি আইসোলেটেড। এটা হচ্ছে আইসোলেটেড, সম্পূর্ণ বিচ্ছিন্ন পরিবেশ থেকে, সেজন্য কি তাপ নেবেও না তাপ দেবেও না। ঠিক আছে, তারপরটা কী হলো, ক্লোজড সিস্টেম। ক্লোজ সিস্টেম বলতে কি, সেখানে কী হবে, তাপের আদান প্রদান অর্থাৎ কি শক্তির আদান প্রদান হতে পারে, কিন্তু কোনো রকম পদার্থের আদান প্রদান হবে না। আর হচ্ছে কি ওপেন সিস্টেম, সেটা হচ্ছে কি তাপ প্লাস বা শক্তি প্লাস পদার্থ দুটি হচ্ছে কি আদান প্রদান হতে পারে। তিনটে সিস্টেম, বোঝা গেল জিনিসটা। এবার আমি লিখে নিচ্ছি। তাহলে এখানে হচ্ছে কি তাপগতীয় সংস্থা, থার্মোডাইনামিক সিস্টেম কটা ভাগে ভাগ করবো, 3 ভাগে ভাগ করব। একটা হচ্ছে কি আইসোলেটেড সিস্টেম, আর হচ্ছে ক্লোজ সিস্টেম, তিন নাম্বার কি বললাম, ওপেন সিস্টেম। এবার দেখো আইসোলেটেড সিস্টেম অর্থাৎ কি বিচ্ছিন্ন সংস্থা আইসোলেটেড, তাহলে এটা কী বলবো, যে তাপগতীয় সংস্থায় পারিপার্শ্ব থেকে শক্তি এবং পদার্থের
কোনো রকম আদান প্রদান হয় না তাকে বলা হয় বিচ্ছিন্ন সংস্থা। বাকি সংজ্ঞাগুলো এরকম টাইপের লিখবে, এটা নোট করে নাও। নোট করা হয়েছে? এবার হচ্ছে কি বদ্ধ সংস্থা, বদ্ধ বা ক্লোজ সিস্টেম, বদ্ধ সংস্থা বা ক্লোজ সিস্টেম, সেটা কি? যেখানে হচ্ছে কি শুধুমাত্র শক্তির আদান প্রদান হবে, আদান প্রদান হবে, কিন্তু পদার্থের কোনো আদান প্রদান হবে না। এটার উদাহরণ কি মনে আছে নিশ্চয়ই? থার্মোফ্লাক্স বা হটপট, এগুলো হচ্ছে এর উদাহরণ। এটা হচ্ছে কি কোনো ঢাকনা যুক্ত গ্লাস বা ধাতব পাত্র, ঢাকনা যুক্ত ধাতব পাত্র। আর 3 নাম্বারটা কি আছে? যেখানে হচ্ছে কি ওপেন সিস্টেম, ওপেন সিস্টেম বা মুক্ত সংস্থা। সেটা কি? এর তাপ, শক্তি এবং পদার্থ, শক্তি ও পদার্থের আদান প্রদান হতে পারে। তাহলে যে সংস্থায় কি লিখব? শুধুমাত্র শক্তি আদান প্রদান হয় কিন্তু পদার্থের কোনো রকম আদান প্রদান হয় না, তাকে বলবো কি আমরা বদ্ধ সংস্থা, একটা ঢাকনাযুক্ত ধাতব পাত্র। আর যে সংস্থায় শক্তি এবং পদার্থের আদান প্রদান হতে পারে তাকে বলবো কি আমরা মুক্ত সংস্থা। যেমন কি এটা গ্লাস, যেখানে গ্লাসে কি জল আছে, কোনো রকম ঢাকনা নেই। তাহলে এই কটা হলো কি তাপগতীয় সংস্থা। এরপর হচ্ছে কি সংস্থাটা বুঝলাম। এরপর আমি যখন তাপগতীয় সংস্থা যখন বলেছিলাম তখন কি 3টে প্যারামিটার বলেছিলাম। একটা হচ্ছে কি আয়তন, চাপ এবং তাপ। এগুলো কি বলো কি অপেক্ষক বলা হয়, মানে যে জিনিসগুলো পরিমাপ করা হয়। আমি একটা গ্যাস নিলাম কিছু পরিমাণ, সেই গ্যাসের কি পরিমাপ করব? তাপ পরিমাপ করতে পারি, আয়তন পরিমাপ করতে পারি, ঠিক আছে, চাপ পরিমাপ করতে পারি, বা গ্যাসটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেলে সেখানে তাপ কত উৎপন্ন হচ্ছে সেটাও করতে পারি, অভ্যন্তরীণ শক্তি কত পরিবর্তন হচ্ছে সেটা আলোচনা করতে পারি। ঠিক আছে, এগুলো সব আলোচনা করতে পারি। নোট করে নাও এটা সম্পূর্ণটা। এরপর দেখো থার্মোডাইনামিক ভ্যারিয়েবল বা তাপগতীয় চলরাশি। চলরাশি বলতে কি সাধারণত সেগুলো কি করা হয়? রাশি দিয়ে পরিমাপ করা হয়। এখানে কি পরিমাপ করব? কি পরিমাপ করব? তাই তাপগতীয় সংস্থার অবস্থা কি? অবস্থা বলতে কি বোঝাবো? যে সেটার কন্ডিশন কেমন কেমন আছে, না আছে, ভালো আছে না খারাপ আছে, কান্না করছে না দুঃখ পাচ্ছে, এগুলো, তাই তো? তাহলে কি তাপগতীয় সংস্থার অবস্থা যে সমস্ত চলরাশি দ্বারা তাহলে গেল তাপগতীয় সংস্থার অবস্থা যে সমস্ত পরিমাপযোগ্য চলরাশি দ্বারা প্রকাশ করা হয় তাকে বলা হয়
তাপগতীয় চলরাশি। এক্সাম্পল কী কী? যেমন হচ্ছে কি তাপ, একে প্রকাশ করা হয় ক্যাপিটাল পি দিয়ে, সরি ক্যাপিটাল টি দিয়ে। চাপ ক্যাপিটাল পি, তাপ বলা ভুল, এটা উষ্ণতা বলবে, উষ্ণতা বা তাপ বলতে পারো, উষ্ণতা টি। চাপ, আয়তন ভি, অভ্যন্তরীণ শক্তি একে ইউ দ্বারা প্রকাশ করা হয়। কাকে বলে সংজ্ঞাটা পরবর্তীকালে দিচ্ছি, ঠিক আছে। এই চলরাশিগুলোকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়, মানে বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন রকম ভাগ করা হয়। যেমন একটা হচ্ছে কি এক্সটেন্সিভ ভেরিয়েবল আর হচ্ছে ইনটেন্সিভ ভেরিয়েবল। এক্সটেন্সিভ ভেরিয়েবল এটা হচ্ছে কি এক্সটেন্সিভ ভ্যারিয়েবল, আর হচ্ছে কি ইনটেন্সিভ ভ্যারিয়েবল। ইন্টেন্সিভ মানে মনে রাখবে ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। আর এটা হচ্ছে কি ইন্টেন্সিভ ইন্ডিপেন্ডেন্ট। কার ইন্ডিপেন্ডেন্ট? মাস মানে ভর বা হচ্ছে কি কণার সংখ্যার ওপর নির্ভর নয়। ধরে নাও এ একটা আয়তনের এটা গ্যাস নিয়েছো, কিছু আয়তনের গ্যাস, ঠিক আছে, কিছু আয়তনের গ্যাস নিয়েছো, তার আয়তন হচ্ছে, মোট ভলিউম হচ্ছে ভি। এরপর দেখো এখানে আমি 4 ভাগে ভাগ করে দিলাম। 4 ভাগে যদি ভাগ করে দিই, টোটাল মাস যদি এম হয়, তাহলে কত হবে? এটা m/4। এটা কত হবে? আয়তন কত হবে? v/4, m/4 v/4। তো সমস্ত অংশে কী হচ্ছে? আয়তনটা আর ভরটা হচ্ছে কি কমে যাচ্ছে, ভাগ করে দিলাম। তার মানে কি এখানে মাস বা অনুসংখ্যা যদি কমে যায়, তাহলে সেক্ষেত্রে ভলিউম আর হচ্ছে মাস এর দুটোই পরিবর্তন হচ্ছে। দেখো তো ঘনত্ব, এখানে কি ঘনত্বের কোনো রকম পরিবর্তন হবে কি? প্রাথমিক অবস্থায় রো কত ছিল? m/v সমগ্র মাস বা মোটা আয়তন। এখন কত হয়েছে? মাসও হয়েছে কত? m/4 হয়েছে, আর আয়তন কত হয়েছে? v/4। সে আসছে তো আলটিমেটলি m/4, সরি m/v। তাহলে এখানে কি কোনো রকম ঘনত্বের পরিবর্তন হবে না। সে সংস্থাটাকে 4টা ভাগে ভাগ করে দিলে অনুসংখ্যা কমে গেলেও, আয়তন কমে গেলেও বা ভর কমে গেলেও, অনুসংখ্যা বা ভর কমে গেলেও সেক্ষেত্রে কী হচ্ছে? ঘনত্ব একই থাকছে। এর যদি উষ্ণতা 20 ডিগ্রি থাকে, এটারও 20 ডিগ্রি হবে, এটারও 20 ডিগ্রি হবে, এটারও 20 ডিগ্রি হবে। একটা কেক আছে, সদ্য উনুন থেকে নিয়ে এসছো বা ইয়ে থেকে বের করেছো, মাইক্রোওভেন থেকে বের করেছো, 4টা ভাগ করে দিলে উষ্ণতা কি কমে যাবে? 4টা ভাগের সমান উষ্ণতা থাকবে। তাহলে কি উষ্ণতা থাকবে একই রকম। তাহলে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি আয়তন, আর একদিকে আছে কি ঘনত্ব আর উষ্ণতা। তাহলে ঘনত্ব আর উষ্ণতা কি হচ্ছে? আগে যা ছিল এখন তাই আছে, ইন্ডিপেন্ডেন্ট অফ মাস। আর এক্সটেন্সিভ বলতে কোনটা? যেটা মাসের ওপর ডিপেন্ড করে। মাসকে ভাগ করে দিয়েছি বা অনুসংখ্যাকে ভাগ করে দিয়েছি, আয়তনও কমে গেছে, v/4 হয়ে গেছে। তাই যে সমস্ত চলরাশিগুলো ভর বা কণার সংখ্যার উপর নির্ভরশীল তাদেরকে বলবো কি আমরা এক্সটেন্সিভ ভ্যারিয়েবল, আর যেগুলো ভর বা কণা সমষ্টির উপর নির্ভরশীল নয় তাদেরকে বলবো কি ইন্টেন্সিভ ভ্যারিয়েবল। একটা হচ্ছে সংকীর্ণ চল, আর একটা হচ্ছে ব্যাপক চল। বোঝা গেছে জিনিসটা? তাই কোনো সংস্থার ক্ষেত্রে যদি নাও, সেক্ষেত্রে যদি দেখতে চাও যে কোনটা ইন্টেন্সিভ আর কোনটা এক্সটেন্সিভ, ওকে ভাগ করে দাও। যেমন একটা পৃষ্ঠটা নির্ণয় করছে, ধরে নাও। কী করবো? পৃষ্ঠটা নির্ণয় করার সময় একটা স্বর নিলাম। কী করতে হয়? পিস্টনের সংজ্ঞা কী আছে? যে কোনো একটা মুক্ত পৃষ্ঠে একক একটা রেখা কল্পনা করা হলে রেখা থেকে দুদিকে যে বল প্রযুক্ত হয় তার যে কোনো একদিকে নিয়ে কী করতে হয়? একক দৈর্ঘ্যে প্রযুক্ত বল। তাই তুমি এই দৈর্ঘ্যটাকে যদি 4টা ভাগে ভাগ করে দাও, এই একটা ভাগে ভাগ করলে 2, 3, 4, 5টা যদি ভাগ করে দাও যে রেখাটা কল্পনা করেছো, তাহলে কি পৃষ্ঠটানের মানটা কমে যাবে না বেড়ে যাবে? কিছুই হবে না, কারণ এর যা পৃষ্ঠটান তাই থাকবে। তাহলে একে ভাগ করে দিলে কি হবে? এটাকে বা এটাকেই ভাগ করে দিলে সংস্থাটাকে, তাহলে ভাগ করে দিলে শুধুমাত্র এর ক্ষেত্রফলটা কমে যাবে, কিন্তু পৃষ্ঠটানের মানটা একই থাকবে। তাহলে পৃষ্ঠটানটা কী হচ্ছে?
ইনটেনসিভ মানে কি ইন্ডিপেন্ডেন্ট অফ মাস, আর ক্ষেত্রফলটা হবে কি এক্সটেন্সিভ ভ্যারিয়েবল। বোঝা গেছে জিনিসটা? তাহলে প্রথমে দেখো ইনটেনসিভ ভ্যারিয়েবল কার উপর যদি ইন্ডিপেন্ডেন্ট না হও সেটাকে বলবো কি সংকীর্ণ। পরিবেশে থাকতে গেলে কি করতে হয়, সবার সাথে মিশে থাকতে হয়, আর কার সাথে মিশবে না, কার কিছু এসে গেলে এ দায়ী নয়। সংকীর্ণ চল, ইন্ডিপেন্ডেন্ট অফ মাস। তাহলে যে সমস্ত তাপগতীয় চলরাশি সংস্থার ভর বা কণার সংখ্যার উপর নির্ভরশীল নয় তাকে বলা হয় সংকীর্ণ চলরাশি। আর হচ্ছে কি এক্সটেন্সিভ ভ্যারিয়েবল বা ব্যাপক চল। একই রকম সংজ্ঞা লিখবে তোমরা। কেমন লিখবে? যে সমস্ত তাপগতীয় চলরাশি সংস্থার ভর বা কণার উপর কণা সংখ্যার উপর নির্ভরশীল। তাহলে কি সংস্থার ভর বা কণার উপর নির্ভরশীল, তাদেরকে বলবো কি আমরা এক্সটেন্সিভ বা ব্যাপক চল, এক্সটেন্সিভ চলরাশি বা ব্যাপক চলরাশি। কোনো অসুবিধা? এরপর দেখো আমরা কয়েকটা সংস্থা নিয়ে নেবো, সেই সংস্থার ক্ষেত্রে কী দেখবো যে কোনটা এক্সটেন্সিভ কোনটা ইন্টেন্সিভ। ঠিক আছে, আমি সংস্থাটা এখানে বোর্ডে নোট করে নিচ্ছি, ভিডিওটা পজ করে তোমরা এটা নোট করে নাও। তাহলে দেখো প্রথমে একটা কি তার নিয়েছি, একটা তার নেওয়া হয়েছে, তাকে টান করে রাখা আছে। একে কী করবো, চারটা ভাগে ভাগ করে দিলাম। চারটা ভাগে যদি ভাগ করে দিই বা অংশ নিয়ে নিই কাল্পনিকভাবে, দেখা যাবে এখানে যা টান আছে টি, এখানে টান টি হবে, এখানে টান টি হবে, এখানে টান টি হবে, সে টানটা একটাই হবে। তোমরা নিশ্চয়ই দেখেছো যে ফ্রি বডি ডায়াগ্রাম করার সময় নিউটনের ক্ষেত্রে একটা সুতো থাকলে তার টান কটা হয়, একটাই হয়। কিন্তু দেখো এর দৈর্ঘ্যটা কথা হবে L/4 হতে পারে, এটাও L/4, যদি সমানভাগে ভাগ করি L/4 তাহলে হচ্ছে কি টানটা থাকছে কি ইন্টেন্সিভ, মানে কি ভরের উপর নির্ভরশীল নয়। যখনই ভাগ করে দিলাম ভরটা কি হয়ে গেল, কমে গেল, কিন্তু টান কি থাকবে, একই থাকছে, আর দৈর্ঘ্যটা কি হচ্ছে, কমে যাচ্ছে, মানে কি ভরের উপর নির্ভরশীল হয়ে গেল। তারপরে কি আছে রাসায়নিক বা তাপগতীয় সংস্থা, চাপ আয়তন। কি বলেছিলাম প্রথমে, এটা নিতে পারো যে একটা এরকম এতটা পরিমাণ গ্যাস নিলাম, একে চারটা ভাগে ভাগ করলাম, তাহলে এখানে কি M/4 করে দিলাম সবগুলো কি, তাহলে কি হচ্ছে আয়তনটা কি হয়ে যাচ্ছে, মাসের উপর নির্ভরশীল, মানে কত, এটা V/4 হয়ে যাচ্ছে, এটাও V/4 হয়ে যাচ্ছে। তাহলে কি আয়তনটা কি হচ্ছে এক্সটেন্সিভ, মানে হচ্ছে কি ভরের উপর নির্ভরশীল। কিন্তু দেখো কি বলেছিলাম, যেখানে দেখো বলেছিলাম যে টি, তারপর চাপ এবং ঘনত্ব, তিনটেই হচ্ছে কি পথে ভরের উপর নির্ভরশীল নয়, একই থাকবে। তাহলে এখানে আমরা লিখতে পারি কি তাপমাত্রা, আরটা লিখতে পারি কি ঘনত্ব, তিনটে একই থাকবে, মানে কোনো রকম পরিবর্তন হবে না। আরটা কি আছে পৃষ্ঠস্বর, সেখানে কি বললাম ভাগ করে দিলে কি পৃষ্ঠটানটা, একটা তরলের ক্ষেত্রে পৃষ্ঠটান একটাই হবে,
সেই তলটা কতটা নিয়েছো তার উপর ডিপেন্ড করে না, ওটা তার ধর্ম। তাহলে পৃষ্ঠ টানটা হচ্ছে কি ইন্টেন্সিভ, অর্থাৎ কি ডাজ নট ডিপেন্ড অন মাস, আর এটা হচ্ছে কি ডিপেন্ড অন মাস, ক্ষেত্রফলটা। আরও সংস্থা দেওয়া আছে দেখবে বইয়ে, কিন্তু সেগুলো তোমরা বুঝতে পারবে না, ওই জন্য বলিনি, এগুলো লিখিনি। আর আজকে এতটা পর্যন্তই পড়বে, এর পরের দিনে এখান থেকেই শুরু করব, মানে আরও ভ্যারিয়েবল দিয়ে শুরু করব। ভালোভাবে থাকবে, ভালোভাবে পড়াশোনা করবে, আর এটা নোট করে নেবে।